একটি পুলিশ স্টেশন যেখানে বছরের পর বছর কোনো ক্রাইমই নেই, আর এই জন্য কয়েক মাস পরে সেই থানাটা বন্ধ হবার জন্য নোটিশও পাঠিয়ে দেয়। এরপরে হঠাৎ করেই একদিন সেখানে পাহাড়ের উপরে পাওয়া যায় একটি কাটা মাথা। কিন্তু তদন্ত নেমে পুলিশ যা পায় তা কোনো সাধারণ মার্ডার কেস নয়, তা ছিল মিথ্যে আর ধোকার এক গোলকধাঁধা, এক অন্যরকম রহস্য, অসংখ্য পরিচয় আর এক অদ্ভুত সত্য। পুরোটা মিলে যেন এক অসাধারণ গল্প। তো শেষ পর্যন্ত কি হয়েছিল? পুলিশ কি এই গোলকধাঁধা থেকে বের হতে পেরেছিল? আর এই কেসটা কি সমাধান করতে পেরেছিল? সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে সম্প্রতি মুক্তি পাওয়া অসাধারণ ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ মুথু এলাইস কাত্তান, যার অর্থ মুথু ওরফে কাত্তান। এই ওয়েব সিরিজের সিজন 1 পুরোটা আজকে এক্সপ্লেন করব। আর চিন্তা করার দরকার নেই, সিজন 1এই সবকিছুর উত্তর পেয়ে যাবেন। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই খুব ছোট্ট, শান্ত, নিরিবিলি আর প্রত্যন্ত একটি গ্রামাঞ্চলকে দেখানো হয়, যে গ্রামের বেশিরভাগ মানুষেরই পেশা ছাগল পালা। এরপরে কালাই পান্ডিয়া এবং তার স্ত্রীকে দেখানো হয়। কালাই পান্ডিয়া একজন পুলিশ অফিসার, কিন্তু তাদেরও রয়েছে ছাগল পালনের এই পারিবারিক ব্যবসা। কালাইয়ের মা মাসুম্মার 5,000 ছাগল রয়েছে, যেটা সে দেখাশোনা করে। সেই মাসুমার আন্ডারে কুট্টি কারুপ্পা নামের একটি ছেলেও কাজ করে। কালাই দেখা যায় সকাল সকাল থানায় চলে আসে। এদিকে সেই কারুপ্পা মাসুমাকে বলে, মা, তোমার তো এত এত ছাগল, তার মধ্যে থেকে আমাকে একটা ছাগল দিয়ে দাও। সেটা যখন বাচ্চা দেবে, এভাবে আমি একটা থেকে অনেকগুলো ছাগল বানিয়ে ফেলবো, আর এরপরে আমিও বড় হয়ে যাব। মাসুমা বলে, ঠিক আছে, কিন্তু তার আগে তুমি ছাগল পালতে শেখো। তারপরে থানায় আসার পরে কালি দেখতে পায় সব পুলিশ অফিসাররা বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই একজন বলে, থানার ভেতরে সাপ ঢুকে পড়েছে। এতে ভয়ে সেও বেঞ্চের উপরে উঠে বসে। আর দেখা যাচ্ছিল থানার ভেতরে সবকিছু উলটপালট হয়ে গেছে, আর কয়েকজন লোক সেই সাপটা ধরার চেষ্টা করছে। কালাই জিজ্ঞেস করে, এসআই স্যার কোথায়? তখনই দেখা যায় এসআই সিদ্ধার্থ আলমারির উপরে গান নিয়ে বসে আছে। যদি সাপকে দেখতে পায় তাহলেই গুলি করে মারবে। তাদের কথা থেকে জানা যায় এই থানায় সাপ ঢোকাটা একেবারেই কমন হয়ে গেছে, কারণ থানাটা একেবারে জঙ্গলের মাঝামাঝি একটা জায়গায়। এছাড়া এই থানাতে 3 বছর যাবৎ কোনো কেসই আসেনি, যার ফলে ওপর থেকে নোটিশ এসেছে আর কয়েক মাসের মধ্যে যদি কোনো কেস নাই আসে তাহলে এই থানাটা বন্ধ করে দিতে হবে। কিন্তু কালাই চাইছিল না কোনোভাবে এই থানাটা বন্ধ হয়ে যাক, কারণ এই চাকরির জন্য সে শহরেও যেতে পারবে না তার পরিবারকে ছাড়া। আর এখানে থাকলে তাকে শুধু সেই ছাগল পালনের পেশাটাই বেছে নিতে হবে। এই জন্য কিছুক্ষণ পরেই সেই সাপটা ধরে ফেলে লোকেরা। কিছুক্ষণ পরেই কালাই চলে আসে এসআই সিদ্ধার্থের কাছে আর বলে, 2 ঘন্টার ছুটি দিন। শুনেছি পাশের গ্রামের এমন অনেক লোক পাওয়া যায় যারা টাকার বিনিময়ে জেল চলে যায়। তাদেরকে কিছু টাকা দিয়ে তাদের উপরে একটা চুরির কেস যদি বানানো যায় তাহলে আমাদের স্টেশনটা আরো 6 মাস চলে যাবে, হাতে বেশি সময় নেই। এসআই সিদ্ধার্থ বলে, আমারও এই পুলিশ স্টেশনটা অনেক বেশি পছন্দের, কোনো ঝামেলা নেই, সব জায়গায় শুধু শান্তি আর শান্তি। চলো, আমিও তোমার সাথে যাব। তারা দুজনেই সেখানে চলে যায়। তারা অন্য একটি গ্রামের মহিলার কাছে যায়। সে বৃদ্ধ মহিলাকে এই ধরনের লোকের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বৃদ্ধ মহিলা বলে, আগে এরকম অনেক লোকই ছিল, কিন্তু সবাই এখন কাজের জন্য শহরে চলে গেছে। আমারও তো একটা মদের দোকান ছিল, তোমরা বন্ধ করে দিয়েছ। সেটা খোলা থাকলে এই ধরনের লোকের অভাব হতো না। যার ফলে কালাই এবং সিদ্ধার্থ হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। রাতের বেলা পুলিশ স্টেশনে সবাই বসে আড্ডা দিচ্ছিল আর মদ খাচ্ছিল, আর ভাবছিল কি করে পুলিশ স্টেশনটাকে আরো কিছুদিন চালিয়ে নেওয়া যায়। রাতের বেলা কালাইয়ের স্ত্রীও তাকে বলে, যে করেই হোক তাকে পুলিশের চাকরি করতেই হবে। পরদিন সকালবেলায় কারুপ্পা দেখা যায় মদ খাবার জন্য একটু পাহাড়ের সাইডে আসে। তখনই সে একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে। সে প্রচন্ড ভয়ে একদিকে হাত দিয়ে ইশারা করছিল। কারুপ্পাও যখন সেখানে চলে যায় সে হতবাক হয়ে যায়। সেও ভয়ে দৌড়ে পালাতে থাকে, কারণ সেখানে একটা লোকের কাটা মাথা ছিল। সাথে সাথে সে কালাইকে ফোন দেয়। কালাই খবরটা জানার পরে খুশি হয়ে যায়। সে এসআই সিদ্ধার্থকে কল দেয়। কালাই সেখানে চলে আসে। কারুপ্পা তাকে মাথাটা দেখিয়ে দেয়। সে দেখতে পায় মাথার পাশে একটা ব্যাগও পড়ে রয়েছে। কালাই কারুপ্পাকে পাঠিয়ে দেয় আশেপাশে বডিটা খোঁজার জন্য। কালাই যখনই ব্যাগটা দেখতে পায় সে দেখে সেখানে কয়েক বান্ডেল টাকা রয়েছে, এছাড়া একটা চিঠিও রয়েছে। কালাইয়ের সাথে সাথে আরও একজন কনস্টেবল, যে কালাইয়ের সম্পর্কে মামা লাগে, তাকে কল করে এবং পুরো বিষয়টা জানায়। সে বলে, আগে দেখো সেখানে একটা পিলার রয়েছে, কাটা মাথাটা যদি সেই পিলারের পশ্চিম দিকে থাকে তাহলে এই কেসটা আমাদের থানার, আর যদি পূর্ব দিকে থাকে তাহলে অন্য একটা থানার। কালাই কোনো কিছু না ভেবেই বলে সেটা পশ্চিম দিকে রয়েছে, অর্থাৎ কেসটা আমাদের। সেই কনস্টেবল বলে, ঠিক আছে, আমি আসছি।
এরপরেই ফোন রাখার পরে কালাই সেই মাথাটাকে পিলারের পশ্চিম দিকে রাখে, অর্থাৎ সেটা পূর্ব দিকে ছিল। কিন্তু কালাই তাদের থানাকে বাঁচানোর জন্য মাথাটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে আসে। একটু পরে কারুপ্পা যখন সেখানে আসে, কাটা মাথাটা সেখানে দেখার পরে বলে, আরে ভাই, মাথাটা এখানে আসলো কি করে? মাথাটা ওইদিকে ছিল। কালাই প্রথমে তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে যে সে মদ খেয়েছে, ভুল দেখেছে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে নারাজ। এজন্য কালাই তাকে বলে, মাথাটা এখানেই ছিল, তুমি সবাইকে এটাই বলবে। আর তোমার তো ছাগল চাই, তাই না? আমি তোমাকে ছাগল দেব, যেমনটা চাই তেমনটাই। কারুপ্পাও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে এসআই সিদ্ধার্থ এবং আরও একজন কনস্টেবল সেখানে চলে আসে এবং তারা পুরো বিষয়টা জানে। কালাই তাদেরকে বলে, এছাড়া এখানে একটা চিঠিও লেখা রয়েছে। চিঠিটা পুলিশের উদ্দেশ্যেই লেখা ছিল যে তার এই মাথাটা যে দাফন করবে, ব্যাগে থাকা এই টাকাগুলো তার। তারা একেবারে ক্লুলেস হয়ে যায়, অবাক হয়ে যায়। কাটা মাথা, একটা চিঠি আর টাকা, এটা কেমন কেস? যাই হোক, তাদের একটা কেস দরকার ছিল, কেসটা তো তারা পেয়ে গেছে। এবার ইনভেস্টিগেশন করার পালা। এরপরেই খবর পেয়ে চারপাশের লোক জড়ো হয়ে যায়। ওপর থেকে অফিসাররা আসে। সবারই মতে এই লোকটা এখানকার নয়, আর এই জন্য হায়ার অফিসার তাদের প্রথম দায়িত্ব দেয় এই লোকটাকে শনাক্ত করা, এর পরিচয় বের করা। এমনকি ডেড বডি খোঁজার জন্য তারা স্নিফার ডগও নিয়ে আসে, কিন্তু তাতেও কাজ হয় না। সেই কুকুরটার বদলতে তারা শুধুমাত্র ছোট্ট একটা রক্তাক্ত লকেট এবং কাটা একটি তার পায়, যেটার দুটোর মধ্যেই রক্ত লেগেছিল। এছাড়া সেখানে তারা একটা টায়ার মার্কও দেখতে পায়। বোঝা যাচ্ছিল যে গাড়িতে করে এখানে মাথাটা রেখে চলে গেছে গাড়িটা। পোস্টমর্টম ডক্টরও বলে বডি ছাড়া পোস্টমর্টম করা সম্ভব নয়। অন্যদিকে তারা কাজে লেগে পড়ে সেই কাটা মাথার পরিচয় খুঁজে বের করার জন্য। ফটো নিয়ে তারা বিভিন্ন দিকে খোঁজ করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে যখন একটা চায়ের দোকানে তারা আসে এবং সেখানে ফটোটা দেখে জিজ্ঞেস করে একে কেউ চেনে কিনা, তখনই সেই গ্রামের গ্রাম প্রধান সেখানে বসেই চা খাচ্ছিল। সে ছবিটা দেখার পরে একটু ভেবেই বলে না। অন্যদিকে তার এই বিচলিত চেহারাটা খেয়াল করে সিদ্ধার্থ, আর বুঝে যায় নিশ্চয়ই এই ব্যাপারে সে কিছু জানে। তার সাথে বসে কিছুক্ষণ কথা বলে ভালো করে সিদ্ধার্থ তাকে জিজ্ঞেস করে, এই লোকটার পরিচয় আমাদের খুব জানা দরকার। 1 সপ্তাহ ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনোভাবেই পরিচয় খুঁজে বের করতে পারছি না। আর আমি জানি আপনি এই লোকটাকে চিনেন, প্লিজ আমাদের সাহায্য করুন। অবশেষে সেই লোকটা বলতে রাজি হয় আর বলে, এর নাম মুথু। 3 বছর আগে আমি তাকে একটা মেলায় দেখেছিলাম। সময়টা 2014 সাল। এই গল্পের সালগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রাখলে ঘটনাগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সেখানে একটি ডান্স গ্রুপের বাস আসে, আর সেই বাসের ভেতরেই মুথুকে দেখা যায়। আসলে মুথু এই ডান্স গ্রুপের বাউন্সার হিসেবে কাজ করত। আর এই গ্রাম প্রধান এবং আরও একজন লোক সেখানেই লুকিয়ে সেসব মেয়েদের দেখছিল। তখনই তার সাথে মুথুর কথা হয়েছিল। সেখানেই যখন সেই ডান্স গ্রুপের মেয়েরা নাচানাচি করছিল এবং অন্য ছেলেরা এনজয় করছিল, তখনই দুই গ্রামের ছেলেদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, যার ফলে সেখানে অনেক বড় একটা গন্ডগোল বেঁধে যায়। আর এই জন্য অনুষ্ঠান তখন বন্ধ হয়ে যায়। সেই গ্রাম প্রধান বলে, তখনই আমি শেষবারের মতো মুথুকে দেখেছিলাম, এরপরে আর কখনো দেখিনি। আর যাবার সময় সেই গ্রাম প্রধান পুলিশদের বলে দেয় সেই ডান্স গ্রুপের নাম ছিল কানমিনী ডান্স গ্রুপ, আর সেটা মাদুরাইয়ের ছিল। পুলিশ সেখান থেকে চলে আসে। পরের দিন দেখা যায় কালাই এবং তার স্ত্রী তারা অন্য একটি গ্রামের হোটেলে খাবার খাচ্ছিল। কালাইয়ের স্ত্রী তাকে বলছিল এই কেসটা যেন অনেক ভালোভাবে সে ইনভেস্টিগেশন করে, এটা যদি সমাধান করে তাহলে তার প্রমোশনও হয়ে যেতে পারে। তারা যখন খাবারের বিল দিচ্ছিল, তখনই কালাইয়ের স্ত্রী মুথুর ছবিটা নিয়ে সে হোটেল মালিককে দেখায় আর জিজ্ঞেস করে এই লোকটাকে সে কখনো দেখেছে কিনা। লোকটা বলে, আরে উনি তো আমার বস। তখন কালাই তাকে জিজ্ঞেস করে, আপনি তাকে কিভাবে চেনেন, কি সম্পর্ক? লোকটা বলে, আমি তাকে চিনি না। 4 বছর আগে আমি তাকে একটা ধাবায় দেখেছিলাম, যখন আমি সেই ধাবায় কাজ করতাম। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায় 2013 সাল। রাতের বেলা এই মুথুকে দেখা যায় একটা ট্রাক নিয়ে এসে একটি ধাবার সামনে থামে এবং সেখানেই খাবার খায়। আর সেই ধাবাতেই এই বৃদ্ধ লোকটা কাজ করত, যেখানে সেই ধাবার মালিক প্রতিনিয়ত এই বৃদ্ধ লোকটাকে অপমান অপদস্থ করত। আসলে লোকটা অনেক বেশি তাড়াহুড়ো করে কাজ করতে পারতো না বলেই তাকে এইরকম ভাবে কথা শোনাতো, যেটা মুথুর একেবারেই ভালো লাগে না। খাবার খাওয়া শেষ করে সেই ধাবার মালিকের কাছে জিজ্ঞেস করে এই ধাবার দাম কত, এটা দিতে কত খরচ হয়েছে এবং তার মাসিক এবং প্রতিদিনের ইনকাম কত হয়। সবকিছু জানার পরেই মুথু দেখা যায় ট্রাকের পেছন থেকে একটা গোপন লকার থেকে বেশ কিছু টাকা নিয়ে আসে, আর সেই ধাবার মালিককে তার যে ইনকাম হয় তার 3 গুণ টাকা তাকে দিয়ে দেয় এবং ধাবাটা আর সেই ধাবার জায়গাটাও কিনে নেয়। আর ধাবার মালিককে বলে
এখনই সেখান থেকে চলে যাবার জন্য। আর সেই ধাবাতে বৃদ্ধ লোকটাকে বসিয়ে দেয় আর বলে, আজকে থেকে এই ধাবা আপনার। বৃদ্ধ লোকটা ফ্যাল করে শুধু মুথুর দিকে তাকিয়েছিল। এরপরে মুথু সেখান থেকে চলে যায়। বৃদ্ধ লোকটা এরপরে মুথুকে আর কখনো দেখেনি। ঘটনা বর্তমানে আসে। বৃদ্ধ লোকটা কালাইকে বলে, ছবিটা আমাকে দিন, আমি আজকে যে পর্যন্ত এসেছি সবকিছুই ওনার, কিন্তু আমি কখনো ওনাকে ধন্যবাদ পর্যন্ত জানাতে পারিনি। এই ছবিটা আমি আমার দোকানে টাঙিয়ে রাখবো, পুজো করব। কালাই এবং তার স্ত্রী সেখান থেকে চলে আসে। কালাই থানায় এসে সিদ্ধার্থকে পুরো বিষয়টা জানায়। এছাড়া জানায় সেই বৃদ্ধ লোকটা দেখেছিল সেই গাড়িটা কেরালার, যদিও গাড়ির নাম্বার প্লেটটা তার মনে নেই। সিদ্ধার্থ বলে, তার মানে এই কেসের সাথে কেরালার অনেক স্ট্রং একটা সম্পর্ক রয়েছে। এরপরে তারা দুজন মাধুরাই চলে আসে সেই কানমানি ডান্স গ্রুপের খোঁজে। সেখানে সেই ডান্স গ্রুপের মালিককেও খুঁজে পেয়ে যায় তারা। সেই ম্যানেজার বলতে থাকে যে মুথু তাদের সাথে কিভাবে জয়েন হয়েছিল। আসলে একটা ফেস্টিভ্যালে কিছু লোক তাদের ডান্স গ্রুপের মেয়েদের জোর করে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর সেখানে মুথু আসে এবং তাদের ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এতে করে সেই ডান্স গ্রুপের মালিক ডান্স গ্রুপের মেয়েদের প্রোটেকশন দেওয়ার জন্য মুথুকে বাউন্সার হিসেবে রেখে দেয়। এছাড়া সেই লোকটা বলে তাদের এই ডান্স গ্রুপটা এখন আর নেই, তারা বন্ধ করে দিয়েছে। ডান্স গ্রুপে যতদিন মিনা ছিল ডান্স গ্রুপটা ভালোই চলছিল। মিনা চলে যাবার পরে সবকিছু শেষ হয়ে যায়, এজন্য এই গ্রুপটাও তারা বন্ধ করে দেয়। ডান্স গ্রুপের মেয়েরা যেখানে থাকতো সেখানে নিয়ে যায় সেই লোকটা। পুলিশ সেখানে একটা ট্রাঙ্ক দেখতে পায়। সেখানে খোঁজাখুঁজি করতে দুটো মেয়ের ছবি পায়, যার একজনের নাম ছিল মিনা আর একজনের নাম সিত্তু। দুজনেই সেই ডান্স গ্রুপে ডান্স করত। এছাড়া সেখানে মুথুর একটা ছবি পায় তারা, যেখানে সে হাতির পিঠে বসে রয়েছে, আর সেই ছবিটা 2005 সালের। অন্যদিকে সেই লোকটার কাছ থেকে পুলিশ জানতে পারে মিনা এখন কোথায় আছে কেউ জানে না। অন্যদিকে সিত্তু নিজের গ্রামেই এখন টেইলারির কাজ করে। সিদ্ধার্থ সেখান থেকে চলে আসে। ফটোটা সে ভালো করে দেখছিল। কালে জিজ্ঞেস করে, কি দেখছেন? তখনই সিদ্ধার্থ তাকে জানায়, আমরা যখন হাতিগুলোকে দেখি সব হাতিকে একই মনে হয়, কিন্তু প্রত্যেকটা হাতিরই একটা ইউনিক ফিচার থাকে, আর যারা এক্সপার্ট তারাই শুধুমাত্র বলতে পারে এটা। ফটো অনুযায়ী মুথু 2005 সালে কেরালাতে ছিল। এখান থেকে আমরা যদি কোনো ইনফরমেশন পাই তাহলে অনেক সুবিধা হবে। সিদ্ধার্থ এরপরেই তার এক হায়ার অফিসারকে কল করে, আর তার কাছে একজন লোক রয়েছে যে এই হাতি বিষয়ে এক্সপার্ট। তারই সাহায্য চায় সিদ্ধার্থ। সেখান থেকে আসার পরে সেখানে বসে কালাই এবং তার মামা, তারা দুজনেই ভাবছিল এখন কি করা যায়। আর এই লোকটাই বা কে? একজন বলছে সে একজন ডান্স গ্রুপের বাউন্সার, আবার দেখা যায় সে এক রাতে এক সময়ের ভেতরেই একজন লোককে 10 লাখ টাকা দান করে দেয়। এই রহস্যময় লোকটা আসলে কে? দেখা যায় তারা সেই লোকটার সাহায্যে হাতির সন্ধানও পেয়ে যায়, সেটাও ছিল কেরালাতে। এই জন্য সিদ্ধার্থ কালাইকে নিয়ে কেরালায় যেতে চায়, কিন্তু কালাইয়ের কিছু কাজ থাকার কারণে কালাই যেতে পারে না। এই জন্য সিদ্ধার্থ এবং থাঙ্গামুটি চলে যায় কেরালাতে। এরপরই দেখা যায় সে বৃদ্ধ লোকের ধাবাতে অন্য একজন লোক খেতে আসে। যখনই সে বিল দিতে যাবে তখনই দেখতে পায় মুথুর ছবিটা সেখানে টানানো। সে জিজ্ঞেস করে, এই লোকটার ছবি এখানে টানানো কেন? বৃদ্ধ লোকটা বলে, উনি আমার বস, আপনি কি ওনাকে চেনেন? সেই লোকটা বলে, আমি ওকে কি করে ভুলবো, ও আমার ঘড়ির দোকানে কাজ করত। এরপরেই 1997 সালের ঘটনা দেখানো হয়। ঘড়ির দোকানে একজন লোক আসে আর মুথুকে একটা ঘড়ি দিয়ে বলে এটাকে ঠিক করার জন্য, কিন্তু মুথু দেখতে পায় সেই ঘড়িটা একেবারেই সচল ছিল। লোকটা আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মুথু সেই ঘড়িটা নিজের কাছেই রেখে দেয়। তখনই দেখতে পায় সেই লোকটা দোকানে একটা ব্যাগ রেখে গেছে লুকিয়ে। মুথু সেই ব্যাগটা খুলেই দেখতে পায় সেটার ভেতরে কয়েকটা সোনার বার ছিল। এটা দেখে সে বুঝতে পারে এই লোকটা নিশ্চয়ই ব্যাগটা রাখার উদ্দেশ্যে এই দোকানে এসেছিল। 1 মাস পরে সেই লোকটা আবার দোকানে আসে এবং সেই ঘড়ি আর ব্যাগটা নেয়। মুথুকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে এই ব্যাগের ভেতরে কি আছে? মুথু বলে, হ্যাঁ। এরপরেই দোকানের মালিক যখন দেখতে পায় যে সোনার বার 1 মাস এই দোকানে ছিল অথচ মুথু তাকে কিছুই বলেনি, তখন সে প্রচন্ড রেগে যায়। কারণ এই বিষয়টা যদি পুলিশ জেনে যেত তাহলে তাকে এবং তার পরিবারকে থানায় যাওয়া আসা করত, তারা একটা আইনি ঝামেলায় পড়ে যেত। এই জন্য সে রেগে গিয়ে মুথুকে কাছ থেকে বের করে দেয়। এই জন্য সে মুথুকে বলে, তুমি আমার সাথে মুম্বাইতে চলো। এদিকে দেখা যায় সেই বৃদ্ধ লোকটা ধাবার মালিককে বলছিল, এরপরে থেকে আমি আর তাকে কখনো দেখিনি। এই এতদিন সময়ে আমি ওর মতো আর একটা লোকও দেখিনি। ও একেবারে একটা হীরা ছিল। এদিকে সিদ্ধার্থ আর সেই কনস্টেবল তারা একটি মন্দিরে যেতে থাকে, কারণ সেই হাতিটা বর্তমানে সেখানেই রয়েছে। সেই হাতির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্যই তারা সেখানে যাচ্ছিল। তখনই কালাই তাকে ফোন করে, আর সেই ধাবার মালিকের সাথে সেই লোকটার যা কথা হয়েছে, অর্থাৎ মুথু যে 20 বছর আগে ওয়াচ মেকানিক ছিল সেটাই জানায়। সিদ্ধার্থ বলে, ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে খোঁজ নেব। তুমি এক কাজ করো,
সেই ডান্সার সিত্তুর ব্যাপারে খোঁজ নাও, যে এখন তার গ্রামে কাপড় সেলাই করে। সেই মন্দিরে আসার পরে হাতিটাকে যে লোকটা দেখাশোনা করছিল তারা তার সাথে কথা বলে এবং মুথুর ছবি দেখায়। সেই লোকটা বলে হ্যাঁ, এই লোকটাকে সে চেনে। আসলে এই হাতিটা এই লোকের কাছেই আগে ছিল। সে মাঝে মধ্যে এখানে আসতো, আমাকে খাবার দিয়ে যেত, হাতির জন্য খাবার নিয়ে আসতো আর বলতো হাতিটাকে যেন আমি ঠিকঠাকভাবে দেখাশোনা করি। আর সে এই মুথুকে গত বছরই শেষবারের মতো এখানে আসতে দেখেছিল। সেখানে ট্রাস্টের সাথে কথা বলে তারা জানতে পারে এই হাতিটা আসলে 2009 সালে একটা ট্রাস্ট থেকে এখানে এসেছিল। একটা ট্রাস্ট থেকে এখানে ডোনেট করা হয়েছিল, যেটা আমরাবতীতে। তারা সেটা ঠিকানা নিয়ে চলে আসে আর সেই ট্রাস্টের ব্যাপারে জানার জন্য তারা সেখানকার পুলিশ স্টেশনে চলে যায় আর একজন পুলিশ অফিসারের সাহায্যও নেয়, যে তাদের আগামীকাল আসতে বলে। অন্যদিকে কালাইকে দেখা যায় অন্য একটি গ্রামে সে কাজের জন্য এসেছিল। তখনই একজন মহিলাকে মুথুর ফটোটা দেখায় আর জিজ্ঞেস করে সে তাকে চেনে কিনা। মহিলা বলে হ্যাঁ, সে তাকে কয়েকবার দেখেছে। আসলে সেই মহিলার গ্রামে মুথু কয়েকবার ছাগলের বিষটা কিনতে এসেছিল। ঘটনা অতীতে চলে যায়। মুথু একটা গাড়ি এবং সেখানে বেশ কিছু মালামাল নিয়ে সেই গ্রামে এসেছিল আর সে সবাইকে মাইকিং করে বলছিল ছাগলের বিষটা দিয়ে তারা এইসব কিছু নিতে পারবে, এমনকি টাকাও নিতে পারবে। এছাড়া ছেলেরা চাইলে এর পরিবর্তে মদও নিতে পারে। আর এটা শুনে এই গ্রামবাসীরা সেই গাড়িকে ঘিরে ধরে আর সবার বাড়িতে ছাগলের যেসব বিষটা ছিল সেগুলো দিয়ে মুথুর কাছ থেকে তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়। সেই গ্রামবাসীকে বলেছিল এগুলো সে শহরে নিয়ে বিক্রি করে। আসলে ধনী লোকেরা তাদের ফুলের টবে বা বিভিন্ন জায়গায় দেবার জন্য এগুলো সার হিসেবে ব্যবহার করে। কিন্তু একটা লোক মদের আশায় মুথুর গাড়িটাকে ফলো করেছিল আর তখনই সে জানতে পারে মুথু আসলে গ্রামের বাইরে নিয়ে এগুলোকে ফেলে দেয়। সে শুধুমাত্র এই গ্রামবাসীদের সাহায্য করার জন্যই এগুলো করেছিল আর সেই থেকেই গ্রামবাসীরা মুথুকে অনেক ভালো মানুষ হিসেবে জানে। এদিকে পরের দিন তারা দুজনেই একজন পুলিশ অফিসারের সাহায্যে সেই ট্রাস্টে চলে আসে আর সেখানকার একজন স্টাফের সাথে কথা বলতে থাকে। সেই ছেলেটা বলে আমি এখানে যখন কাজ করতাম তখনই মুথু স্যার এখানের ম্যানেজার ছিল। সে তাদের একটা ফটো দেখায়, যে ফটোটাতে সেই লোকটাও ছিল যার গোল্ড বার মুথু ফিরিয়ে দিয়েছিল। আসলে এই ট্রাস্টটা তার বাবারই ছিল। সিদ্ধার্থ সেই লোকটার সাথে দেখা করতে চায়। সিদ্ধার্থ জানতে পারে লোকটার নাম সিবাত্তান আর সে এখান থেকে 2009 সালেই চলে গিয়েছে। আর যাবার আগে এই ট্রাস্টের দায়িত্ব সে বেনি এবং তার বোন জেসিকে দিয়ে গিয়েছিল। আর এই বেনি এখন এখানকার এমএলএ আর জেসি একটি কলেজের প্রিন্সিপাল। এরপরে যখন তারা সেই পুলিশ অফিসারের সাথে কথা বলে সিদ্ধার্থ জানতে পারে 2006 সালে এই অনাথ আশ্রমে একটা বোম ব্লাস্ট হয়েছিল। যদিও সেই বোম ব্লাস্টের সাথে যেসব অপরাধীরা জড়িত ছিল তাদেরকে ধরে ফেলেছিল পুলিশ এবং তাদের যাবজ্জীবন সাজাও হয়েছিল। 2006 সালে আসলে এই অনাথ আশ্রমে একটা ফাংশন হচ্ছিল আর তখনই অতর্কিতভাবে বোমা হামলা করা হয় সেখানে। আর কিছু লোক তাদের উপরে হামলা করে দেয়। সে বোমা বিস্ফোরণে মুথু আহত হয়েছিল। সেই পুলিশ অফিসার সেই কেসটার ফাইল দেখে বলে সেখানে জনি সহ তার 5 জন লোকের 14 বছরের সাজা হয়েছিল সেই বোমা বিস্ফোরণের কেসে। সিদ্ধার্থ এরপরে জেসির সাথে কথা বলে। সে জানায় সে শহরের বাইরে আছে, 2 দিন পরে তাদের সাথে দেখা করতে পারবে। এদিকে কালাই সিত্তুর গ্রামে চলে আসে এবং তার সাথে কথা বলতে থাকে মুথুর ব্যাপারে। মুথু যে মারা গেছে সেটা জানায় না, বলে মুথু মুম্বাইয়ের একটা বোম ব্লাস্টের কেসে আই উইটনেস আর এই জন্যই আমরা সেই কেসটা ইনভেস্টিগেশন করছি। সিত্তু বলে সে আমাদের ডান্স গ্রুপে কাজ করত, কিন্তু 3 বছর আগেই সে সেটা ছেড়ে চলে গিয়েছিল। এছাড়া সিত্তু আরও জানায় মিনা মুথুর অনেক কাছাকাছি ছিল, কিন্তু মিনাকেও এখন আর খুঁজে পাওয়া যায় না, কারণ সে গ্রামের জায়গা জমি বিক্রি করে অন্য কোথাও চলে গেছে। তার ফোন নম্বরটাও সে বদলে ফেলেছে। কালাই তাকে জিজ্ঞেস করতেই সে বলে মুথুর ব্যাপারে তারা তেমন কিছুই জানে না। কালাই বলে এটা কেমন কথা, তোমরা একসাথে এতদিন কাজ করেছো আর কিছুই জানো না? তখনই সিত্তু বলে সে শুধুমাত্র একটা শর্তেই আমাদের ডান্স গ্রুপে জয়েন হয়েছিল, আমরা তার ব্যাপারে কোনো কিছু জানতে চাইব না, জিজ্ঞেস করব না। এরপরে যখনই আমরা তার ব্যাপারে কিছু জানতে চাইতাম সে রেগে যেত। এরপরে সিত্তু বলতে থাকে 2012 সালে প্রথমবার তার সাথে মুথুর দেখা হয়েছিল। আসলে সিত্তু আর মিনা তারা একটা প্রোগ্রামে যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছিল, কিন্তু কোনো গাড়ি তারা খুঁজে পাচ্ছিল না। আর ঠিক ওই সময়টাতে মুথু তার গাড়ি নিয়ে মুথু গোবর বিক্রি করে গাড়ি নিয়ে সেই দিক দিয়ে ফিরছিল। সে মিনা এবং সিত্তুকে লিফট দেয়। মুথু সেই দিন দুজনকেই সেই প্রোগ্রামে পৌঁছে দিয়েছিল। এছাড়া সে সেখানে অপেক্ষাও করছিল তাদের ডান্স দেখার জন্য। আর ঠিক তখনই সেই ছেলেগুলো মিনা আর সিত্তু সহ বাকি কয়েকজন মেয়েকে উঠিয়ে নিয়ে যাবার জন্য এসেছিল। তখনই মুথু তাদের বাধা দেয় আর সেই থেকেই মুথু এই ডান্স গ্রুপের বাউন্সার হিসেবে যোগ দিয়েছিল।
মুথু একটাই শর্ত দিয়েছিল, তার ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করবে না, আর তারাও রাজি হয়ে গিয়েছিল। আর দেখা যাচ্ছিল খুব অল্প দিনের মধ্যেই মুথু তাদের ডান্স গ্রুপের সাথে মিশে গিয়েছিল। মুথুকে সবাই আপন করে নিয়েছিল। কালাই পুরো ঘটনাটাই ফোন করে সিদ্ধার্থকে জানায়। এদিকে রাতের বেলা সেই এমএলএকে খবর দেওয়া হয়, তাকে জানানো হয় যে মুথু মারা গেছে। কথাটা শুনতেই এমএলএর মনটা খারাপ হয়ে যায়। তখনই 2004 সালে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটা হাতি খুব উগ্র আচরণ করছিল, যার ফলে তাকে থামাতেই পারছিল না কেউ। বেনি সহ আরো কয়েকজন লোক গান নিয়ে চলে এসেছিল সেই হাতিটাকে কাবু করার জন্য। ঠিক তখনই সেখানে মুথু চলে আসে, আর তার ইশারাতেই সে হাতিটিকে শান্ত করে দিয়েছিল। আর সেই থেকে মুথু সেই হাতিটিকেই লালন পালন এবং দেখাশোনা করত। এদিকে কালাই সিত্তুর সাথে আবারও কথা বলছিল। সেখানে সিত্তু জানায় ওই সময়টাতে তারা অনেক ব্যস্ত ছিল, প্রত্যেকদিনই প্রোগ্রাম থাকতো, আর সবসময় মুথু তাদের সাথে থাকতো। একবার দেখা যায় মুথু একটা গ্রামে এসে সেখানকার একজন লোককে সেই গ্রামের সন্ত্রাসীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। কিছুক্ষণ পরে সেই আইসক্রিমওয়ালা মিনাকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তোমার সাথে যে লোকটা ছিল সে এই গ্রামের সবথেকে ভয়ঙ্কর এবং বড় সন্ত্রাসীর নাম জিজ্ঞাসাবাদ করছিল। আর এটা থেকেই মিনার মনে সন্দেহ তৈরি হয়। এরপরে মিনা মুথুকে জিজ্ঞেস করছিল সে কেন সন্ত্রাসীদের ব্যাপারে জানতে চায়। সন্ত্রাসীদের ব্যাপারে শুধুমাত্র দুই ধরনের লোকই জানতে চায়, যারা পুলিশ তারা, আর নয়তোবা যারা তাদের মতো সন্ত্রাসী তারাই। কিন্তু মুথু বলে, আমার ব্যাপারে বলেছি তো, কিছুই জানার দরকার নেই, কিছুই জিজ্ঞেস করবে না। মিনা এরপরে কয়েকদিন রেগেও ছিল। মুথু তাকে শান্ত করে আর বলে, যখন সঠিক সময় আসবে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। মিনার মা অসুস্থ ছিল, তারা দুজনেই মিনার মাকে দেখে এবং সেখান থেকে আসার সময় সে মিনাকে জিজ্ঞেস করে, তোমার বয়স হয়ে গেছে, তুমি বিয়ে কেন করছো না? মিনা বলে, পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে, বাবা নেই, এছাড়া আমি ডান্স গ্রুপের একজন ডান্সার, মানুষ আমাকে নিয়ে অনেক রকম চিন্তা ভাবনাই করে, আমি যাকে বিয়ে করব সেও হয়তো এরকম কিছুই করবে, তাই যারা আমাকে সাধারণ চোখে দেখে বা যে দেখে আমি শুধুমাত্র তাকেই বিয়ে করতে চাই। তখনই মিনা মুথুকে জিজ্ঞেস করে, তোমার আমাকে কেমন লাগে? মুথু বলে, ভালোই লাগে। আর এভাবেই তাদের ভালোবাসার গল্প শুরু হয়। সিদ্ধু বলতে থাকে, মিনা আর মুথুর এই ভালোবাসার কথা আমাদের ডান্স গ্রুপের সবাই জানত। এরপরে আমরা পেনুমালাইতে একটা ফেস্টিভ্যালে ডান্স করতে গিয়েছিলাম, কিন্তু সেই উৎসবে ডাবল মার্ডার হয়ে যায়, আর এই জন্য আমাদের ফাংশনটা বন্ধ হয়ে গিয়েছিল। আর সেই রাতের পরে থেকে মুথু আমাদের ডান্স গ্রুপটাও ছেড়ে দিয়েছিল। এদিকে সিদ্ধার্থ আর থাঙ্গামুডি তারা মদ খাবার জন্য একটা লোকের কাছে চলে আসে। প্রত্যেক শনিবারে সেই জায়গাতে সব মদের দোকানগুলো বন্ধ থাকে, এই জন্য তারা মদ খাবার জন্য জঙ্গলের ভেতরে সেই লোকটার কাছে চলে আসে, যে নিজ হাতে মদ বানায়। আর সেখানেই তারা মুথুকে নিয়ে কথা বলে। সেই লোকটা জানায় সেও মুথুর ব্যাপারে জানে। সেই লোকটাও তখন মুথুর ব্যাপারে বলতে শুরু করে। ঘটনা চলে যায় 2005 সালে, যখন বেনি কাঠের ব্যবসা করত। তখনই সেখান থেকে কয়েকজন লোক তাকে অপহরণ করে নিয়ে যায় একটা গাড়িতে। আসলে বেনি ইলেকশনে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু সেই লোকগুলো তাকে কিডন্যাপ করে একদিনের জন্য বন্দি বানিয়ে রাখতে চেয়েছিল, যাতে বেনি নমিনেশন ফাইল জমাই দিতে না পারে। ঠিক তখনই সেখানে মুথু চলে আসে হাতি নিয়ে, আর সেই লোকগুলোর হাত থেকে বেনিকে বাঁচিয়ে নিয়েছিল। এরপরে বেনি ইলেকশন করে এবং জিতে যায়, আর এভাবেই সে ধীরে ধীরে এমএলএ হয়ে যায়, আর মুথু তার কাছের লোক হয়ে যায়। পরের দিন সকালবেলাতে কালাই তাদের মেসেজ করে জানিয়ে দেয় সেই ফেস্টিভ্যালের ডাবল মার্ডারের কথা। এদিকে দেখা যায় জেসি শহরে চলে এসেছিল, তাই তারা দুজন জেসির সাথে দেখা করতে যায়। মুথুর মৃত্যুর খবর শুনে জেসি তাদের বলে সে জানত এমন কিছু কোনো একদিন হবেই। জেসি আরও বলে, আসলে ওর পুরো জীবনটাই এরকম ছিল, দুঃখ কষ্টে ভরা। সিদ্ধার্থ তাকে জিজ্ঞেস করে সে মুথুর সাথে প্রথমবার কখন দেখা করেছিল। জেসি বলে, 2004 সালে, যখন মুথু আমার ভাই বেনির সাথে কাজ করত। আর এরপরই মুথু সেই অনাথ আশ্রমে ম্যানেজার হিসেবে জয়েন করে। আর ওই অনাথ আশ্রমে 2005 সালে আমার স্টুডেন্ট সিন্ধুও জয়েন করে কাজের জন্য। সিন্ধু সেই অনাথ আশ্রমের বাচ্চাদের অনেক আদর করত, টেক কেয়ার করত। এই বিষয়টা মুথুর অনেক ভালো লাগে, আর এভাবেই তারা ধীরে ধীরে একজন আরেকজনের কাছাকাছি চলে আসে। এভাবে কিছুদিন চলার পরে একদিন সিন্ধু মুথুকে আর খুঁজে পায় না সেই অনাথ আশ্রমে। এরপরে মুথু যখন সেখানে আসে, দেখা যায় সিন্ধু তার জন্য একটা চিঠি লিখে গিয়েছিল, আর সেখানে সে বলেছিল আজকে বিকেলে সে যেন তার বাসায় আসে, তার সাথে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, তার কোনোভাবেই সে যেন মিস না করে। এদিকে দেখা যায় সিন্ধুর পরিবার তার জন্য পাত্র ঠিক করেছিল, আর তারাই সেখানে দেখতে এসেছিল।
কিছুক্ষণ পরে মুথু সেখানে চলে আসে আর সিন্ধু সবার সামনেই বলে সে পছন্দ করে, কিন্তু সেই ছেলেটিকে নয়, বরং সে মুথুকে পছন্দ করে আর বিয়ে করলে সে মুথুকেই করবে। ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। সিন্ধুর পরিবার তাদের দুজনকে জিজ্ঞেস করে এসব কি, তারা চাইলে তো আগেও বলতে পারত। মুথু বলে আমি নিজেই তো জানি না। সিন্ধু বলে এখন তো জানলে। এরপরে মুথু আর সিন্ধু আলাদাভাবে কথা বলে আর বলে তুমি আমার অতীত সম্পর্কে কিছুই জানো না, কিভাবে থাকবে আমার সাথে সারা জীবন। সিন্ধু বলে বাকি সবটা আমি দেখে নেব। আর এভাবেই তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল। এর কয়েকদিন পরেই তাদের অনাথ আশ্রমে একটি ফাংশনের ব্যবস্থা করা হয়। আর সেখানেই যখন তারা দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, দেখা যায় কয়েকজন লোক এসে তাদের উপরে হামলা করে বসে। মুথু তাদের প্রতিহত করে। আর সেখানেই জনি এবং তার বেশ কয়েকজন লোক বোমা হামলা করে বসে। মুথু, সিবাত্তান এবং বাকি লোকেরা সেখানে বাচ্চা এবং মহিলাদের দূরে পাঠিয়ে দেয় নিরাপদে। এদিকে জনির একজন লোক মুথুকে আক্রমণ করে, যার হাতেও ছিল আরও একটা বোমা। সে সেটা বিস্ফোরণ ঘটাতে চাইছিল, কিন্তু মুথু তাকে ধরে ফেলে আর সবাইকে বলে দেয় কেউ যেন তার কাছে না আসে। মুথু সেই লোকটাকে দূরে পাঠিয়ে দিলেও লোকটা বোমাটা সেখানেই বিস্ফোরণ ঘটিয়ে ফেলে, যার ফলে মুথু আহত হয়। এছাড়া আরও একজন লোক অন্য একটা জায়গায় বোমা বিস্ফোরণ ঘটায়, যেটাতে সিন্ধুও আহত হয়। আর এরপরেই সিবাত্তান জনি এবং তার সব লোকদের সেখানে প্রতিহত করে। সিদ্ধার্থ জেসিকে জিজ্ঞেস করে তারা এই অনাথাশ্রমে কেন হামলা করেছিল। জেসি বলে সিবাত্তানের কাছে টাকা ছিল, সেই টাকা নেবার জন্যই তারা এই হামলাটা করেছিল। পরে এই কেসটা অনেকদিন ধরে চলেছে। এরপরে এই সিবাত্তান 2009 সালে এই অনাথাশ্রমটা আমার আর বেনির নামে করে দিয়ে চলে গেছে। এখানে সে আর কখনো আসেনি। তখনই দেখা যায় বেনি জেসিকে কল করে আর বলে মুথুর ব্যাপারে যারা জিজ্ঞাসাবাদ করতে এসেছে তুমি আর তাদের সাথে কথা বলো না, যা বলার আমি বলবো। জেসিও সেটাই বলে দেয়। এদিকে দেখা যায় থানায় কালাইয়ের সাথে মেডিকেল অফিসার বিজয় দেখা করতে আসে আর বলে সে আসলে এই মুথুর ব্যাপারে জানে। কালাই যখন তার সাথে কথা বলতে থাকে, বিজয় বলে 2014 সালে মেন্টাল হসপিটালে ছিলাম আমি। কালাই তাকে জিজ্ঞেস করে সে কি মানসিক রোগী। বিজয় বলে না, আসলে তার মাঝে মধ্যে একটু একটু সমস্যা হয় ওষুধ নিতে ভুলে গেলে, আর এই জন্য ওই সময় সে মানসিক হাসপাতালে গিয়েছিল। আর ওই সময়টাতে মুথুকে সে সেখানেই দেখেছিল। এদিকে দেখা যায় সেই এমএলএ বেনিকে অন্য একজন বলছিল মুথুর ব্যাপারে যাই বলো না কেন একটু বুঝে শুনে কথা বলো, হয়তোবা এটার প্রভাব তোমার পলিটিক্যাল ক্যারিয়ারেও পড়তে পারে। বেনি বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। কিছুক্ষণ পরেই সিদ্ধার্থ চলে আসে এমএলএর সাথে দেখা করতে এবং তাকে জিজ্ঞেস করে অনেকগুলো প্রশ্ন। মুথুকে কে মারতে পারে, তার শত্রু কারা কারা, তার সাথে সিবাত্তানের কি সম্পর্ক, আর অনাথ আশ্রমে সেই বম ব্লাস্টটাই কেনই বা করা হয়েছিল। বেনি বলে সিবাত্তানের একেবারে কাছের লোক ছিল এই মুথু, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। তখন এই সিদ্ধার্থ জিজ্ঞেস করে এই সিবাত্তানের বিজনেসটা আসলে কিসের ছিল। বেনি বলে ফ্যামিলি বিজনেস, এছাড়াও তার জুয়েলারি বিজনেস ছিল। আমি যখন কাঠের ব্যবসা নিয়ে হিমশিম খাচ্ছিলাম তখন সিবাত্তানি আমাকে সাহায্য করেছিল। এরপরে তো ইলেকশন আসলো, এরপরে ধীরে ধীরে আমি সিবাত্তান মুথু একেবারে কাছের লোক হয়ে গিয়েছিলাম। সিদ্ধার্থ এরপরেই বোম ব্লাস্টের কথা জানতে চায়। বেনি বলে আসলে ওই বোম ব্লাস্টের সাথে জড়িত ছিল জনি, আর এই জনি আর সিবাত্তান একটা সময় বিজনেস পার্টনার ছিল। 2005 সালে সিবাত্তানের সাথে জনি দেখা করতে এসেছিল আর সেখানে মুথু আর বেনিও গিয়েছিল। তারা তাদের কথা শুনতে পেয়েছিল। আসলে এই জনি আর সিবাত্তান বিজনেস করেছিল, কিন্তু এই জনি বিজনেসে উল্টোপাল্টা কাজ করে আর সেই জন্য সিবাত্তান পুলিশের কাছে ধরা পড়ে এবং 5 বছরের জেল খাটে। জনি বলে সেটা আমার একটা ভুল ছিল, আমি স্বীকার করছি, কিন্তু এখন আমার সাহায্য দরকার, আমার টাকা লাগবে। তোমার কাছে আমার যে টাকাটা রয়েছে আমি সেটাই চাইছি। কিন্তু সিবাত্তান তাকে একটা টাকাও দিতে রাজি হয় না আর বলে বিশ্বাসঘাতককে সে কখনোই বিশ্বাস করে না। জনি যেন এখান থেকে চলে যায়, না হলে সে তাকে মেরে ফেলবে। আসলে এই সিবাত্তানও একটা সময় ড্রাগসের বিজনেস করত, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। এই জন্য এই সবকিছু থেকে সে একেবারে দূরে সরে চলে এসেছে, কিন্তু অতীত যেন তার পিছুই ছাড়ছে না। জনি সেখান থেকে চলে যাবার পরপরই এই জনির জন্যই সে শুধুমাত্র ধরা পড়েছিল পুলিশের কাছে এবং জেলে 5 বছর জেল খেটেছিল। আর সেখানে 5 বছর জেল খেটেছিল সে পাকিস্তানে। এছাড়া এই জনির জন্যই সে তার পরিবারকেও হারিয়ে ফেলেছে। আর এখন আমি শুধু তোমাদের এবং অনাথাশ্রমের বাচ্চাগুলোকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। সিবাত্তান জনির বিরুদ্ধে পুলিশে কমপ্লেনও করিয়েছিল, কিন্তু জনির ওই সময়টাতে অনেক ওপরের লোকদের সাথে হাত ছিল, আর এই জন্য সে কোনো কিছুর তোয়াক্কা না করেই সেই প্রোগ্রামে বোমা বিস্ফোরণ ঘটায়, আক্রমণ করে, যাতে মুথু আহত হয় এবং সিন্ধু মারা গিয়েছিল।
আর সিন্ধু মারা যাওয়াতে মুথু একেবারেই ভেঙে পড়েছিল। এরপরে কয়েকবার মুথু সুইসাইড করারও চেষ্টা করেছিল, কিন্তু সিবাত্তান তাকে সামলায়। সিবাত্তান অনেক লম্বা সময় ধরে ওই সময়ে মুথুর কাছাকাছি ছিল আর বাচ্চার মতো করে মুথুকে আগলে রেখেছিল। পরে মুথু নিজেকে সামলে নিয়েছিল। এদিকে সেই বোমা বিস্ফোরণের জন্য জনি সহ তার গ্যাংয়ের লোকদের জেলে পাঠানো হয়েছিল, কিন্তু তারপরও জেলের ভেতরে থেকেই জনি বাইরে আরও একটা গ্যাং তৈরি করে সিবাত্তানকে মেরে ফেলার জন্য। তখন সে জেলে দেখা করতে আসে জনির সাথে আর বলেছিল, তুমি যেটা করছো সেটাতে আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তুমি মুথুর সাথে যেটা করেছো সেটা একেবারেই ঠিক হয়নি। জনি বলে, তুমি যদি আমার টাকাটা দিয়ে দিতে তাহলে এমনটা কখনোই হতো না। সিবাত্তান বলে, সেগুলো তোমার টাকা নয়। সেই ড্রাগসের জন্য কতজন মানুষের জীবন গিয়েছে তুমি কি জানো? সেই টাকাটা আসলে তোমারও নয়, আমারও নয়। সেই টাকাগুলো সত্যি যাদের দরকার আমি তাদের কাছেই পৌঁছে দেব। কিন্তু জনি তার কোনো কথাই শোনে না। তখন সিবাত্তান বলে, আমার ভুল হয়ে গিয়েছিল। যখন আমি তোমাকে ধরতে পেরেছিলাম তখন তোমার মাথা কেটে দেওয়া উচিত ছিল। শুধুমাত্র আমি তোমার হাতের কয়েকটা আঙুল কেটেছিলাম। এটাই আমার সবথেকে বড় ভুল। ঘটনা বর্তমানে চলে আসে। সিদ্ধার্থ বেনিকে জিজ্ঞেস করে, এই জনি এখন কোথায়? বেনি বলে, জনি তো অনেক আগেই জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল, কিন্তু এখন সে কোথায় সেটা কেউ জানে না। অন্যদিকে থাঙ্গামুডি সিদ্ধার্থকে বলে, আমার মনে হয় মুথুর মার্ডার কেসের সাথে জনির কোনো হাত রয়েছে। এরপরে সিদ্ধার্থ বেনির কাছে আবারও জানতে চায় সিবাত্তান আসলে এই টাকাগুলো কোথা থেকে এনেছিল, কি করেছিল, পুরো ডিটেলস। বেনি বলে, আসলে সিবাত্তান আর জনির ড্রাগস বিজনেসের যে টাকাগুলো ছিল সেটা সিবাত্তান সরিয়ে নেয় জনি যখন আন্ডারগ্রাউন্ডে ছিল। এই টাকাটা কোনোভাবেই ড্রাগ সিন্ডিকেটের কাছে ফেরত দেওয়া যাবে না। এটাকে ভালো কাজে নিতে হবে। আর এই জন্য পাকিস্তান থেকে সে সমুদ্রপথে সেই টাকাগুলো নিয়ে আসে এবং তার গোল্ডের ব্যবসায় সেগুলোকে খাটিয়ে হোয়াইট মানি করে ফেলে। এরপরে একটা সময় সিবাত্তান হঠাৎ করেই তার এই গোল্ডের বিজনেসও বন্ধ করে দেয়। সে বলে তার আর এসব কিছু ভালো লাগছে না। যখন সেই সব বিজনেস বন্ধ করে দিয়েছিল তার কাছে টোটাল 250 কোটি টাকা ছিল। সিদ্ধার্থ বেনিকে জিজ্ঞেস করে, তাহলে মুথু সেই অনাথ আশ্রমটা কেন ছেড়ে দিয়েছিল? বেনি বলে, সেটা আমরা জানি না। একটা সময় যখন সিবাত্তান আমাদের 2 ভাই বোনকে অনাথ আশ্রমটা লিখে দিয়ে চলে যায় মুম্বাইতে, এর কিছুদিন পরে মুথু এখান থেকে কোনো কিছু না বলেই চলে গিয়েছিল। ওই সময়টাতে দেখা যাচ্ছিল সিবাত্তান সবাইকে বলছিল, আমি কয়েক মাসের জন্য চলে যাব, কেউ আমার সাথে কন্ট্যাক্ট করবে না। জনির বিষয়টা পুরোপুরিভাবে উপড়ে ফেলতে হবে, নয়তোবা ঝামেলা হবে। 3 মাস পরে যদি আমি ফিরে না আসি ভাববে আমি মৃত। এরপরে সিদ্ধার্থ বেনি, সিবাত্তান এবং মুথুর সাথে কাজ করা বাস্টি নামের আরও একজন লোকের ব্যাপারে জানতে চায় এবং সে কোথায় গেছে সেটা জানতে চায়। বেনি একই কথা বলে, সেও কাউকে কিছু না বলেই চলে গিয়েছিল। সেখান থেকে আসার সময় সিদ্ধার্থ বলে, এই জেসি আর বেনি দুজনেই আমাদের পুরোপুরি সত্যিটা বলছে না, কিছু না কিছু তারা লুকাচ্ছেই। আসলে তারা চাইছে না সব সত্যি বাইরে আসুক। সিবাত্তানের কি হয়েছে, মুথুর সাথে কি হয়েছিল, কে তাকে খুন করলো, অন্যদিকে জনিরই বা কি হয়েছে? আমার মনে হয় সবাই মিলে অনেক কিছু গোপন করার চেষ্টা করছে। তখনই দেখা যায় অনাথ আশ্রমের সেই স্টাফ সিদ্ধার্থকে কল করে আর বলে, তামিলনাড়ু থেকে একজন মেয়ে এসেছে, মুথুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে, কি করব? সিদ্ধার্থ সেখানেই চলে যায়। দেখা যায় সেটা ছিল মিনা। মিনা বলতে থাকে, যখন মুথু সেই ডান্স গ্রুপে ছিল অর্থাৎ 2014 সালে একটা সময় একজন লোক মুথুর ব্যাপারে সেখানে জিজ্ঞাসাবাদ করতে আসে আর বলে সে মুথুর ব্যাপারে সবকিছু জানে। এরপরে আমি তাকে দেখেছিলাম, মুথু তার সাথে আলাদাভাবে কথাও বলছিল, কিন্তু যখনই মুথু বাসায় ফিরে আসে আমি তাকে জিজ্ঞেস করতে সে আমাকে কিছুই বলে না, উল্টো রেগে যায় আর বলে, তোমাকে তো বলেছি সময় হলে সবকিছু বলবো। আর এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল। দেখা যায় মিনা ওই সময় দরজা লাগিয়ে বসেছিল। কিছুক্ষণ ভাবার পরে মুথু সিদ্ধান্ত নেয় সে সেখান থেকে চলে আসবে। সেই গাড়ি থেকে বেশ কিছু টাকা সে মিনার জন্য টাঙ্কিয়ে রেখে আসতে যায়। ঠিক ওই সময়টাতে মিনা সেখানে চলে আসে এবং তার শার্ট ছিঁড়ে ফেলে আর তার পিঠে সে পোড়া দাগ দেখতে পায়। তখনই সে বুঝতে পারে মুথুর জীবনের অতীত হয়তোবা অনেক কষ্টের, আর এই জন্য সে সেটা কাউকেই বলতে চায় না। মিনা সবকিছু মেনে নিয়ে আবারও মুথুকে কাছে টেনে নেয়। সেই রাতে তারা ঘনিষ্ঠ হয়েছিল। এছাড়া মুথু মিনাকে তার অতীত জীবন সম্পর্কে সবকিছু বলেছিল। আমি ভেবেছিলাম আমি ওর অতীতের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব, কিন্তু পিন্নুমালার সেই ফেস্টিভ্যাল হওয়ার পরে হঠাৎ করে মুথু কোথাও চলে যায়। আর দেখা যায় যাবার আগে মুথু তার জন্য একটা চিঠি লিখে যায়। সেখানে মুথু লিখেছিল, তোমার সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি, চেয়েছিলাম সারা জীবনটা তোমার সাথে কাটিয়ে দেই, আর আমি সেটা পারতামও, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ চলে এসেছে আর সেটা করতেই আমাকে যেতে হবে। আর আমি চাই না আমার জন্য আমার শত্রুরা তোমাকে নিশানা বানাক। আমার জন্য অপেক্ষা করো না।
দেখা যায় চিঠির পাশাপাশি মুথু তার জন্য টাকাও রেখে এসেছিল। মিনা জেসিকে বলে, মুথু চলে যাবার পরপর আমিও সেই ডান্স গ্রুপটা ছেড়ে দেই। গ্রামে এসে গ্রামের সব সম্পত্তি বিক্রি করে অন্য শহরে চলে যাই। মিনা সেই টাকাগুলো জেসিকে ফেরত দিতে চায়, কিন্তু জেসি কোনোভাবেই সেই টাকাগুলো নেয় না। বলে, সিবাত্তান এই ট্রাস্টের জন্য যা করেছে, এই ট্রাস্টের আর কোনো অভাব নেই, আর এই টাকাগুলো মুথু তোমাকে দিয়েছে, এই টাকাগুলো তোমাকেই রাখতে হবে। মিনা সিদ্ধার্থের সাথেও কথা বলে। মিনা বলে, ও যখন আমাকে ছেড়ে গিয়েছিল এরপরে আর কোনো কন্ট্যাক্ট হয়নি, কিন্তু আমি জানতাম একদিন ও ফিরে আসবে। এরপরে হঠাৎ করেই গত সপ্তাহে পত্রিকায় ওর মৃত্যুর খবরটা শুনতে পাই। তখনই বুঝতে পারি ও আর কখনো ফিরে আসবে না। সিদ্ধার্থ তাকে জিজ্ঞেস করে, মুথু সেই ডান্স গ্রুপ ছেড়ে কোথায় গিয়েছিল সেটা কি সে জানে? মিনা বলে, না, আসলে মুথু চলে যাবার পরে সেও বেশি দিন সেখানে ছিল না, কিন্তু এরই মাঝে একজন লোক মুথুকে খোঁজার জন্য এসেছিল, আর সে তাকে একটা অ্যাড্রেস দিয়ে যায়। মুথু যদি আসে, মুথু যেন সেই অ্যাড্রেসে যোগাযোগ করে। মিনা পুলিশকে সেই অ্যাড্রেসটা দিয়ে দেয়। এদিকে কালাইকে দেখা যায় যে সেই মানসিক হসপিটালে এসেছিল মুথুর ব্যাপারে জানার জন্য। মুথুর ফাইলটা দেখার পরেই সে অবাক হয়ে যায়, কারণ মুথুর গ্রামের বাড়িও ছিল ঠিক একই জায়গায় যে এরিয়া থেকে তার কাটা মাথাটা পাওয়া গেছে। এরপরে কালাই যখন মুথুর ব্যাপারে ডক্টরের সাথে কথা বলে, ডক্টর বলে, আসলে ওই সময়টাতে কয়েকজন লোক মুথুকে এই হসপিটালে নিয়ে এসেছিল। ওর এক ধরনের রোগ ছিল যেখানে ওর নিজের নাম মনে ছিল, ওর বাবা মায়ের নাম, ওর গ্রামের নামও মনে ছিল, কিন্তু এছাড়া আর কিছুই ওর মনে ছিল না। একেবারে ছোট বাচ্চার মতো ছিল এখানে। কালাই জিজ্ঞেস করে, এটা কি করে হলো? ডক্টর তখন বলে, আসলে ওর জীবনের অতীতের হয়তো কিছু ঘটনা যা ওকে গভীরভাবে কষ্ট দিয়েছে। কিন্তু অবাক করার বিষয়, এখানে বেশ কিছুদিন থাকার পরে দেয়াল টপকে পালিয়ে গিয়েছিল। আমরা পুলিশ কমপ্লেনও করেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। কালাই বলে, ও পালালো কেন? ডক্টর বলে, হয়তোবা ওর স্মৃতিশক্তি ফিরে এসেছিল আর এই জন্য পালিয়ে গিয়েছিল। এদিকে সিদ্ধার্থ আর সেই থাঙ্গামুডি তারা চলে আসে সেই লোকটার কাছে যে মিনার কাছে গিয়েছিল মুথুর খোঁজে। সেই লোকটা বলে, আমি মুথুকে শেষবারের মতো 2009 সালে দেখেছিলাম। এরপরে তাকে খোঁজার অনেক চেষ্টা করি। একটা সময় আমি জানতে পারি সে একটা ডান্স গ্রুপে রয়েছে, আর এই জন্যই তাকে খোঁজার জন্য আমি সেখানে গিয়েছিলাম। আর এই লোকটা ছিল বাস্টিন, যে বেনি, মুথু এবং সিবাত্তানের সাথে ওই সময় কাজ করত। বাস্টিন বলে, আমি মুথুর ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দেব, কিন্তু সেগুলো আনঅফিসিয়াল। আমার নাম এখানে যেন না আসে, কারণ এর আগে পুলিশ আমাকে যতবারই জিজ্ঞাসাবাদ করেছে আমি কিছুই বলিনি, কিন্তু এখন যেহেতু মুথু আর নেই তাই বলতে আর দ্বিধা নেই। বাস্টিন বলে, সিবাত্তানের ব্যাপারে আমরা অনেক কিছুই জানতাম না। তখনই সে তাদের 3টা পাসপোর্ট দেখায়, যেখানে সবগুলোই ছিল সিবাত্তানের, কিন্তু আলাদা আলাদা নামের। বাস্টিন বলে, যখন সিবাত্তান মুম্বাই চলে গেল আমরা ভেবেছিলাম সে আর কখনো ফিরবে না, কিন্তু একদিন সে ফিরে এসেছিল। সিবাত্তান সেখানে মুথুকে বলেছিল, মুম্বাইয়ের গ্যাংয়ের সাথে আমার কথাও হয়েছে, জনি পাগল হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, আমাদের সাবধানে থাকা দরকার। মুথু বলে, তাহলে আমরাই ওর উপরে হামলা করে দেই। সিবাত্তান বলে, না, আমি চাই না এই বিষয় নিয়ে আর একটা লোকেরও প্রাণ যাক। ঠিক তখনই দেখা যায় আড়াল থেকে কেউ একজন সিবাত্তানকে গুলি করে ফেলে, আর তখনই সিবাত্তান মারা যায়। মুথু তাদেরকে ধাওয়া করেছিল, যেখানে 2 জন লোক ছিল, কিন্তু তারা দৌড়ে বাইক নিয়ে পালিয়ে যায়। মুথু আর শেষ পর্যন্ত তাদেরকে ধরতে পারেনি। এদিকে সিবাত্তানের মৃত্যুতে মুথু অনেক কষ্ট পায়, কারণ সে সিবাত্তাকে বড় ভাইয়ের মতো দেখত। আর এর কয়েকদিন পরেই তামিলনাড়ুর উদ্দেশ্যে মুথু বের হয়ে পড়ে সবকিছু ছেড়ে। তখনই বেনি, বাস্টিন মিলে মুথুকে না বলেই বিশাল পরিমাণ অঙ্কের টাকা রেখে দেয়, যাতে মুথুর কাজে লাগে। তারা জানতো মুথু জানলে এই টাকাটা কখনোই নেবে না। বেনি বলে, যখন সময় হবে আমি তখন মুথুকে এই টাকার ব্যাপারে জানিয়ে দেব। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। রাতের বেলায় সিদ্ধার্থ এবং থাঙ্গামুডি ভাবছিল এটা কি করে সম্ভব। আমাদের পুলিশ স্টেশনের এরিয়াতেই মুথুর জন্ম হয়েছিল। সিদ্ধার্থ বলে, আমি বুঝতে পারছি না, জনি নিশ্চয়ই কন্ট্রাক্ট কিলার হায়ার করেছিল সিবাত্তানকে মারার জন্য, আর সিবাত্তান মারা যাবার পরপরই মুথু তামিলনাড়ুতে চলে গিয়েছিল, আবার মেন্টাল হসপিটালেও মুথু গিয়েছিল। কেন? এই সবকিছু কোনোভাবেই সে মেলাতে পারছিল না। পরের দিন দেখা যায় কালাই এবং আরও একজন পুলিশ অফিসার পেন্নুমালাই উৎসব যে গ্রামে হয়েছিল সেই গ্রামেরই একজন লোকের সাথে কথা বলতে থাকে। সে জানায় তাদের গ্রামে সেই উৎসবটা অনেক বড়, প্রত্যেক বছরই হয়, কিন্তু ওই বছর অনেক বড় ঘটনা ঘটেছিল। গ্রামের প্রধান মুকারাসু এবং তার ছোট ভাইকে কেউ নির্মমভাবে খুন করে ফেলেছিল, কিন্তু কেউ জানতো না কে তাদের খুন করেছে, কারণ তারা দুজনেই ছিল বদমাশ টাইপের লোক। আসলে তারা 3 ভাই ছিল। 3 ভাই প্রচন্ড রকমের খারাপ, এই গ্রামবাসীদের জ্বালিয়ে মারত। অনেকেই চাইতো তাদের মেরে ফেলতে,
হয়তো কেউ দুই ভাইকে সুযোগ পেয়ে মেরে ফেলেছে। এরপরেই সেই তৃতীয় ভাই রবির সাথে তারা দেখা করতে চলে যায়। সেখানে মুথুর ফটো রবিকে দেখায় আর বলে যে উৎসবে আপনার দুই ভাইকে খুন করা হয়েছে সেই উৎসবে ও ছিল, আর ওর কাটা মাথা পাওয়া গেছে। ওর ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা সেটাই জানার জন্য এসেছি আমরা। রবি বলে ওই দিন আমি গ্রামেই ছিলাম না। তখনই সে তার মামাকে ডাকে আর মুথুর ফটোটা দেখায়। ফটোটা দেখতেই সেই লোকটা ভয়ে কেঁপে ওঠে আর বলে এই লোকটাই রবির দুই ভাইকে খুন করেছে। তখনই রবি প্রচন্ড রেগে যায়, বলে আমি এতদিন অপেক্ষা করেছিলাম একে খুঁজে বের করে নিজ হাতে মারবো, কিন্তু এখন শুনলাম ওকে অন্য কেউ খুন করে ফেলেছে। এদিকে সিদ্ধার্থ আর থাঙ্গামুডি যখন জানতে পারে সেই উৎসবের যে খুন দুটো হয়েছে সেটা মুথুই করেছে, তারাও অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি তামিলনাড়ুতে ফিরে আসে। এদিকে কালাই এবং সেই পুলিশ অফিসার চলে আসে গ্রামের সেই প্রধানের কাছে, যে প্রথমবার চায়ের দোকানে মুথুর খোঁজ তাদের দিয়েছিল। পুলিশ অফিসার তাকে বলে সেই দিন রাতে উৎসবে যে দুটি মার্ডার হয়েছিল এই ব্যাপারে তো তুমি আমাদের কিছুই বলনি। লোকটা হেসে বলে তার মানে আপনারা খুঁজে বেরই করে ফেলেছেন, তাই তো? এরপরে সেই লোকটা বলতে থাকে 2014 সালের সেই দিন উৎসবে কি হয়েছিল। সেই দিন উৎসবে মুক্করাসুর ছোট ভাই চলে এসেছিল মুথুর কাছে আর বলেছিল মিনাকে 1 ঘন্টার মধ্যে তার কাছে পাঠিয়ে দেবার জন্য। এরপরে গ্রাম প্রধান চলে আসে আবারও মুথুর সাথে দেখা করতে আর বলে এই লোকটা তোমাকে কি বলছিল? মুথু বলে কেন, আপনি কি ওনাকে চেনেন? গ্রাম প্রধান বলে হ্যাঁ, ও আসলে টাকার জন্য মানুষ খুন করে। ওর কাছে কোনো মেয়েকে পাঠিও না, মেয়েটার জীবন ধ্বংস করে ফেলবে ও। মুথু যখন তার ব্যাপারে আরো জানতে চায় সে বৃদ্ধ লোকটা বলে আসলে মিলিটারিতে জয়েন করেছিল, কিন্তু লাথি মেরে বের করে দিয়েছে। টাকার বিনিময়ে স্নাইপার দিয়ে মানুষ মারে। আর এটা শুনতে মুথুর সন্দেহ হতে থাকে সিবাত্তানকে হয়তোবা এরাই খুন করেছে। বৃদ্ধ লোকটা বলে মুক্কারাসু এবং তার ছোট ভাই মিলে এই পর্যন্ত 30 জনেরও বেশি মানুষকে খুন করে ফেলেছে। বৃদ্ধ লোক বলে আমরা দুজন আড়াল থেকে দেখেছিলাম মুথু তাদের খুন করছে, কিন্তু যেভাবে সে তাদের খুন করেছে দেখে মনে হচ্ছিল হয়তোবা পুরনো কোনো শত্রুতা। সিদ্ধার্থ বলে তাহলে আপনারা কাউকে জানাননি কেন? বৃদ্ধ লোকটা বলে ওরা আসলে বদমাইশ ছিল, এমনকি আমার ছোট বোনকেও নির্যাতন করেছিল, যার জন্য সে সুইসাইড করেছিল। গ্রামের সবাই চাইতো ওরা যেন মারা যাক, আর এমন শয়তানদের যে খুন করেছে আমি তাদের নাম কেনই বা বলবো। বৃদ্ধ লোকটা বলে আমাদেরকে মেয়ে পাঠাবে এটা বলে মুথু আমাদেরকে আড়ালে পাঠিয়ে দিয়েছিল, আমরা সেখানেই অপেক্ষা করছিলাম। তখনই মুথুকে দেখলাম মুক্কারাস ছোট ভাইয়ের কাছে আসলো। মুথু তাকে বলেছিল মেয়েটি আসতে পারবে না, আর এভাবেই কথা বলতে বলতে সে তার কাছ থেকে আরো কিছু ইনফরমেশন নেয়। যখনই মুথু কিছুটা নিশ্চিত হয়ে যায় তখনই সে তাকে মারতে শুরু করে আর একটা সময় তাকে জিজ্ঞেস করে সিবাত্তানকে চেনে কিনা। সিবাত্তানের নাম শুনতেই সে আরো বেশি নার্ভাস হয়ে যায় আর তখনই মুথু বুঝতে পারে এরাই সিবাত্তানকে খুন করেছে। মুথু তাকে জিজ্ঞেস করে সিবাত্তানকে মারার কন্ট্যাক্টটা কে দিয়েছিল। মুক্কারাসের ছোট ভাই বলে সে জানে না, তার বড় ভাই এই সবকিছু ডিল করে। তখন মুথু তাকে প্রচন্ড নির্মমভাবে সেখানেই খুন করে ফেলে দেয় আর এরপরে ইচ্ছে করে ঢিল মেরে সেই উৎসবে একটা গন্ডগোল বাঁধিয়ে দেয়। আর সেই গন্ডগোলের মাঝে সে মুক্কারাসুর কাছে চলে যায় এবং তার গলা কেটে তাকে নির্মমভাবে খুন করে, যেটা তার মামা সেখানে বসে বসে দেখছিল। সবকিছু জানার পরে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপরে আবারও একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে মুথু একজন লোকের কাছে এসেছিল এবং তাকে বেশ কিছু টাকা দেয় আর বলে আমার জন্য এতটুকু করো। যদিও লোকটা বলেছিল সেই সব কাজ ছেড়ে দিচ্ছে, কিন্তু কি কাজ সেটা বলে না। মুথু বলে শেষবারের মতো আমাকে এই কাজটা করে দাও। অবশেষে লোকটা রাজি হয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় ঘটনা বর্তমানে চলে আসে। সিদ্ধার্থ কেস ফাইল লিখছিল, সেখানে বলা হচ্ছিল 2014 সালের ডান্স গ্রুপের পরে থেকে মুথু কোথায় গিয়েছিল কেউ জানে না। আদালত থেকে অর্ডার দেওয়া হয়েছে তার মাথাটাকে দাফন করে দেওয়ার জন্য, কালকেই সেটা করা হবে। এর পরের দিনই দেখা যায় বাবু নামের একজন লোক থানায় চলে আসে পুলিশের কাছে। মুথুর ব্যাপারে সে কিছু কথা বলতে চায়। এই বাবু ছিল মুথুর বন্ধু। বাবু প্রথমেই মুথুর কাটা মাথাটা দেখে আর এরপরে বলে গত 3 বছর ধরে তার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, কিন্তু বেশ কয়েক মাস ধরে সে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। কোথায় গেছে, কোথায় থাকছে তার কোনো হদিসই আর পাওয়া যাচ্ছিল না। বাবু বলে একে একে সবাই মারা গেছে, এখন আমি আর বেঁচে থেকে কি করব? আমি আপনাদের সব বলছি। বাবু বলে 10 বছর জেল খেটে জনি গত বছরই জেল থেকে ছাড়া পেয়েছে। আমি আর মুথু মিলে ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এরপরে হঠাৎ করেই 3 মাস আগে জনির লোকেরা আমাকে কিডন্যাপ করে নেয় আর আমার ফোনে থেকে মুথুর নাম্বার নিয়ে নেয় এবং মুথুকে হুমকি দেয় সেখানে না আসলে আমাকে মেরে ফেলবে। মুথু সেখানে এসেছিল,
এরপরে জনি এবং তার লোকেরা আমার উপরে অমানবিক টর্চার করা হয়, আর একটা সময় মুথু রাজি হয়ে যায় সেই টাকাগুলো কোথায় আছে সেটা বলে দেবার জন্য। ওই সময়টাতে মুথু সুযোগ পেয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আর একের পর এক জনির লোকদের মেরে ফেলে। আসলে মুথু আগে থেকেই জনিকে খুঁজে বেড়াচ্ছিল, যখন থেকে জনি জেল থেকে বের হয়েছে তাকে মেরে ফেলার জন্য, কারণ সিবাত্তানের হত্যার সে প্রতিশোধ নিতে চাইছিল। আর এরপরে জনি একাই নিজেই এসে তার হাতে ধরা দেয়। মুথু সেদিন জনির গ্যাংয়ের সব লোক এবং জনিকে সেখানেই নির্মমভাবে মেরে ফেলে আর সিবাত্তান হত্যার প্রতিশোধ নেয়। আর এরপরে মুথু হঠাৎ করে কোথায় চলে গিয়েছিল আমি জানি না। সেই দিনই দেখা যায় কালাই কারুপাকে তার কথা মতো একটি ছাগল দিয়ে দেয়। এরপরে কালাই থানায় এসে যখন মুথুর রেখে যাওয়া সেই টাকার প্যাকেটটা বের করে, সে দেখতে পায় সেই টাকাগুলো একটা নিউজ পেপারে মোড়ানো ছিল, আর সেই নিউজ পেপারের একটা নিউজ ছিল মুথুর ব্যাপারেই। কালাইয়ের সাথে সাথেই সিদ্ধার্থকে সেটা দেখায়। সবাই তখন বুঝতে পারে আসলে মুথু এই সবকিছু খুব প্ল্যান করে করেছিল, হয়তোবা সে সুইসাইড করেছে। আর সবকিছুর হিন্স দেবার জন্য সে আগে থেকেই এই পেপার কাটিংটা আমাদের দিয়েছিল, কিন্তু আমরা এটাতে খেয়ালই করিনি। সিদ্ধার্থ তখন বুঝতে পারে আসলে মুথু এত এত জায়গায় কেন ঘুরেছে। সেই ঘড়ির মেকানিক থেকে যখন সিবাত্তানের সাথে তার পরিচয় হয়, সে সবসময় সিবাত্তানের সাথেই ছিল, কিন্তু সেখানেও সে সিন্ধুকে হারিয়ে ফেলে। অন্যদিকে একটা সময় সিবাত্তানকেও যখন জনির ভাড়া করা গুন্ডারা গুলি করে মেরে ফেলে, তখন মুথু তার জীবনের সবকিছু হারিয়ে ফেলে। আর এই জন্য সে ঠিক করে নেয় সে প্রতিশোধ নেবে। সিবাত্তানকে গুলি করার পরে মুথু তাদের পিছু করেছিল, তাদের পোশাক আশাক, এছাড়া সেই বাইকের নাম্বার দেখে সে বুঝতে পেরেছিল এই ভাড়াটে খুনিগুলো হয়তোবা তামিলনাড়ু থেকে। আর এই জন্য সেই অনাথ আশ্রম থেকে বের হয়ে পড়ে তামিলনাড়ুর উদ্দেশ্যে। এরপর সে বিভিন্ন কাজ করে, বিভিন্ন গ্রামে যেয়ে গোবর বিক্রি করতে থাকে, সেই সব জায়গা থেকে মানুষদের সাথে কথা বলে ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এরপরে ডান্স গ্রুপের সাথে জয়েন হয়ে বিভিন্ন উৎসবে যেয়ে সেখানেও সে মানুষদের সাথে কথা বলে বিভিন্ন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। আসলে এই সব কিছুই সে করছিল সেই ভাড়াটে খুনিদের খুঁজে বের করার জন্য। আর অবশেষে 2014 সালে যখন সে খুনিদের খুঁজে পায়, সেই উৎসবেই সে তাদেরকে মেরে ফেলে আর প্রতিশোধ নেয়। আর এরপরেই ডান্স গ্রুপ ছেড়ে সে চলে যায়, বাবুর সাথে থাকতে শুরু করে। এরপরেই জনিকে যখন সে মেরে ফেলে, তখন মুথুর প্রতিশোধ নেওয়া পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। আর এরপরেই সে বাবুর সাথেও কন্টাক্ট অফ করে দেয়। মুথু আসলে চাইছিল না এই সময়টাতে তার কাছে যেসব লোকেরা এসেছিল তার কাছাকাছি, যেমন মিনা সহ আরো অনেকেই, মুথুর জন্য যেন তাদের কোনো ক্ষতি না হয়। আর এরপরেই হয় মুথুর রহস্যময় খুন। তার কাটা মাথাটা আমাদের পুলিশ স্টেশনের এরিয়াতে পাওয়া যায়, সাথে টাকা এবং একটা চিঠি। আর আমরা মুথুর পরিচয় খোঁজার জন্য এদিক ওদিক ঘুরতে শুরু করি। একের পর এক মুথুর রহস্য বের হতে থাকে। আসলে মুথু আমাদের ব্যবহার করেছিল তার মৃত্যুর খবরটা তার কাছের লোক, তার শত্রু সবাইকে জানিয়ে দেবার জন্য, যেমনটা রবি, মিনা, জেসি, বেনি সবাই, যাতে করে মুথুর অপেক্ষায় কেউ আর না থাকে। এছাড়া মুথুর শত্রুরা তাকে খুঁজতে যেয়ে তার আপনজন যেমন মিনা বা অন্য কাউকে কোনো ক্ষতি করে না বসে। সিদ্ধার্থ তার ডায়েরিতে লিখছিল, আমি সবকিছুরই উত্তর পেয়েছি, কিন্তু সে মেন্টাল হসপিটালে কেন গিয়েছিল, কেনই বা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, এর উত্তর এখনো পাইনি। আর মুথু কি সুইসাইড করেছিল, তাহলে কিভাবে করলো, আর তার বডিটাই বা কোথায়? আর তখনই আমরা বুঝতে পারি যে লোকটাকে মুথুর শেষবারের মতো তার কাজ করতে বলেছিল, সেই লোকটাই হয়তোবা মুথুর কাটা মাথাটা সেখানে রেখে গিয়েছিল মুথুর কথাতেই। এদিকে সিদ্ধার্থ মুথুর ব্যাপারে এমন আরো অনেক প্রশ্নের উত্তর পায় না, আর এই জন্য সে এই কেসটাকে আনসলভ কেস হিসেবেই রেখে দেয়। এর পরের দিন দেখা যায় মুথু যেখানে বলেছিল চিঠিতে, ঠিক সেই জায়গাতেই মুথুর মাথাটাকে কবর দিয়ে দেওয়া হয়। আর এই কাজটা করে কারুপ্পা। সিদ্ধার্থ বলে মুথুর ইচ্ছা অনুযায়ী যে তার মাথাটা দাফন করবে এই টাকাটা তার, তাই কারুপ্পাকে এই টাকাটা নিতে বলে। যদিও কারুপ্পা নিতে চায় না, সিদ্ধার্থ তাকে জোর করে। এরপরেই কারুপ্পার সাথে সে একটু পাশেই চলে আসে মদ খাবার জন্য। আর ঠিক তখনই সেখানকার পাথরে খোদাই করা একটা কিছু দেখে তার চোখ আটকে যায়। কাছে যেতেই দেখতে পায় সেখানে 3 জন মানুষ আঁকা ছিল, একটা পরিবার, আর উপরে লেখা ছিল মা, মুথু, বাবা। তখনই সিদ্ধার্থ বুঝতে পারে আসলে যে জায়গায় মুথুর কাটা মাথা ছিল, ঠিক এই জায়গাতে একটা সময় মুথুর হয়তোবা বাড়ি ছিল, আর এখানেই মুথুর বাবা মা মারা গিয়েছে। আর এই জন্য সেও ঠিক একই জায়গায় নিজের মাথাটাকে দাফন করাতে চেয়েছিল। আর এখানেই শেষ হয় মুথুর রহস্যময় জীবন কাহিনী, যেটা পুলিশও পুরোপুরিভাবে সমাধান করতে পারেনি। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই।